আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যেই এই অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এবং কি কি তা নিয়ে আলোচনা করা হয়েছে। আজ কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে ম্যাম বিস্তারিত বলবো। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানব প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। ইতোমধ্যেই তোমাদের গত ক্লাসে অরবিট কাকে বলে ম্যাম তোমাদেরকে তা বলেছি এবং তোমরা নবম দশম শ্রেণীতে বোরের পরমাণু মডেলটি করেছ। সেই মডেল থেকে আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে, আর সেই কক্ষপথগুলোকে আমরা বলি ইংরেজিতে অরবিট, বাংলায় আমরা বলি শক্তিস্তর। তাহলে পরমাণুতে ইলেকট্রন সমূহের অরবিট বা প্রধান শক্তিস্তর সমূহের ক্রমিক সংখ্যাকেই আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। ম্যাম আর একটু সহজ করে যদি বলি, পরমাণুতে যে অরবিট বা শক্তিস্তরগুলো রয়েছে সে অরবিট বা শক্তিস্তর সমূহের যে ক্রমিক সংখ্যা, অর্থাৎ একটা পরমাণুতে কতটি শক্তিস্তর রয়েছে তার সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ম্যাম যদি একটি চিত্রের সাহায্যে তা উপস্থাপন করি তাহলে লক্ষ্য করবে এই যে নিউক্লিয়াস রয়েছে পরমাণু, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখানে ম্যাম কতগুলো বৃত্তাকার কক্ষপথ এঁকেছি, আর সেই কক্ষপথগুলোকে আমরা ইংরেজিতে বলছি অরবিট। আর এই যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলোর ক্রমিক সংখ্যা, কক্ষপথগুলো কতটা রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করব তাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, এন এর বিভিন্ন মান রয়েছে। তোমরা যেটি খেয়াল করবে, এন এর মান কখনোই শূন্য হবে না, এন এর মান হবে 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। সবাই যেটি খেয়াল করবে, ম্যাম যেহেতু বললাম এন এর মান কখনো শূন্য হতে পারে না। শিক্ষার্থীরা তোমরা জানো পরমাণুতে তিনটি স্থায়ী মূল কণিকা অবশ্যই প্রয়োজন রয়েছে, তা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যদি কোনো একটি পরমাণুতে এন এর মান শূন্য হয় তার মানে বুঝতে হবে সেই পরমাণুতে কোনো শক্তি স্তর নেই। যেহেতু অলরেডি ম্যাম বলেছি প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা শক্তি স্তরের সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এন এর মান শূন্য হওয়া মানে হলো যে সেই পরমাণুতে কোনো শক্তি স্তর নেই। আর যদি শক্তি স্তর না থাকে তার মানে সেখানে কোনো ইলেকট্রনও নেই, কারণ ইলেকট্রনগুলো কিন্তু শক্তি স্তরের মধ্যেই ঘূর্ণায়মান অবস্থায় বিদ্যমান থাকে। আর আমরা কিন্তু ইলেকট্রন ব্যতীত কখনোই কোনো পরমাণু কল্পনা করতে পারি না। এই কারণে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ এন এর মান কখনো শূন্য হতে পারবে না। এন এর মান সর্বদা 1, 2, 3 সব এই ধরনের পূর্ণ সংখ্যাগুলোই হতে পারবে। আরেকটি বিষয়, এন এর মান কখনো ভগ্নাংশ হবে না, কারণ এই যে আমরা শক্তি স্তরের বিষয়টি বলছি, শক্তি স্তর কিন্তু কতগুলো বৃত্তাকার কক্ষপথ, আমরা কিন্তু কখনো অর্ধেক বৃত্ত দিয়ে আমরা কিন্তু বলতে পারবো না যে এটি একটি শক্তি স্তর। সবসময় শক্তি স্তর কমপ্লিট একটি বৃত্তই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আরেকটি বিষয় যেটি তোমরা খেয়াল করবে, এখানে যে ম্যাম বলছি এন এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, এই যে এন এর মানের যে বিষয়টি 1 বা 2 বা 3 তাদেরকে আমরা আরেকটি অর্থে প্রকাশ করি, তা হলো এন এর মান 1 হলে তাকে কে শেল, এন এর মান 2 হলে এল শেল, এন এর মান 3 হলে এম শেল, এন এর মান 4 হলে এন শেল দ্বারাও প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যাকে। অর্থাৎ যদি কখনো আমাদেরকে বলা হয় প্রথম শক্তি স্তর তাকে আমরা কে শেল, বা তৃতীয় শক্তি স্তর তাকে এম শেল হিসেবে আমরা ব্যাখ্যা বলতে পারবো। আরেকটি বিষয়,
যদি কখনো বলা হয় কে শেলে কতটি ইলেকট্রন রয়েছে, তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের কাছে প্রথম শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে তা জানতে চাওয়া হচ্ছে। অথবা যদি বলা হয় এন শেলে কতটি ইলেকট্রন রয়েছে, আমরা বুঝে নিব যে আমাদের কাছে চতুর্থ শক্তি স্তর সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। শিক্ষার্থীরা, ম্যাম চিত্রের মধ্যে দেখালাম এখানে নিউক্লিয়াসের ঠিক পরপর যে কক্ষপথটি রয়েছে তাকে আমরা বলছি প্রথম শক্তি স্তর, অর্থাৎ তাকে এন দ্বারা তো আমরা শক্তি স্তর দেখে প্রকাশ করছি এবং তার মানটি লিখলাম 1। এরপর যথাক্রমে 2, 3, 4 দ্বারা আমরা প্রকাশ করেছি। এছাড়াও ম্যাম যেহেতু ইতিমধ্যে বললাম এন এর মান 1, 2, 3, 4 হলে তাদেরকে যথাক্রমে কে, এল, এন শেল বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যা লিখতে পারি, 1 দ্বারা আমরা এখানে কে লিখেছি, 2 দ্বারা এল, 3 হলে এন এবং 4 হলে এন। এরপর পর্যায়ক্রমে যদি 5, 6 হয় তোমরা সেক্ষেত্রে ওপি দ্বারা সেটাকে প্রকাশ করবে। তবে তোমাদের লেভেলে কে, এল, এম, এন পর্যন্ত জানলেই চলবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে গত ক্লাসে বলেছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোনো পরমাণুতে বিদ্যমান শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারবো। এছাড়াও প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোনো একটি পরমাণুতে ইলেকট্রনের শক্তি সম্পর্কেও জানতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা সবাই যেটি খেয়াল রাখবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস হতে প্রধান শক্তি স্তরের দূরত্ব এবং শক্তি স্তরের আকার বৃদ্ধি পায়। সবাই যেটি খেয়াল করবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়বে, মান বাড়ার সাথে সাথে নিউক্লিয়াস হতে শক্তি স্তরের দূরত্ব এবং শক্তি স্তরের আকার বৃদ্ধি পাবে। একই সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধির সাথে সাথে প্রধান শক্তি স্তরগুলোর ইলেকট্রনের শক্তির হ্রাস ঘটবে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি কি হবে, কমে যাবে। কেন তা ম্যাম তোমাদেরকে চিত্রের সাহায্যে বুঝিয়ে বলছি। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে এন এর মান যখন 1, তার নিউক্লিয়াসের সবচেয়ে নিকটবর্তী, এন এর মান আস্তে আস্তে যখন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব তত বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে শক্তি স্তরের আকারও কিন্তু বেড়ে যাচ্ছে। 1 নম্বর কক্ষপথের আকার যতটুকু, 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর কক্ষপথের আকার কিন্তু তুলনামূলক তার চেয়ে অনেক বড়। এছাড়াও শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত দূরে অবস্থান করবে সেখানে বিদ্যমান ইলেকট্রনগুলোর শক্তি তত হ্রাস পাবে, কারণ নিউক্লিয়াসের থেকে তখন দূরত্ব বেড়ে যাবে বিধায় আকর্ষণ কি হবে, কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কিছুক্ষণ আগে যে শক্তি স্তরের বিষয়টি উল্লেখ করলাম, তোমরা সবাই খেয়াল করবে প্রত্যেকটি শক্তি স্তরের যেহেতু আকার ভিন্ন রয়েছে, অর্থাৎ প্রথম শক্তি স্তরের তুলনায় যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের আকার বড় এবং তার চেয়ে যেহেতু তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরের আকার আরও বড়, তার মানে প্রত্যেকটি শক্তি স্তরের আলাদা আলাদা ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে, আমরা কি আমাদের পছন্দ মতো ইলেকট্রন সেখানে রাখতে পারবো কিনা বা আসলে কতটি পারবো, তার জন্য তোমরা একটি সূত্র মনে রাখবে। এই সূত্রটি তোমরা খুব ভালোভাবে এমসিকিউর জন্য পড়বে। বোর্ড পরীক্ষায় এটি একটি আমাদের কমন একটি কোয়েশ্চেন, যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়ালস টু 2n², যেখানে n বলতে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বুঝি, অর্থাৎ শক্তি স্তরের সংখ্যাকে বোঝানো হয়। আর এক্ষেত্রে আমাদের কাছে পরীক্ষায় যত নাম্বার শক্তি স্তরের কথা বলবে, অর্থাৎ যত নম্বর শক্তি স্তরে পরীক্ষার প্রশ্ন উল্লেখ থাকুক না কেন যে সেই শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে, আমরা এই সূত্রের মধ্যে n এর ঠিক মান তত বসিয়ে সহজেই হিসেব করতে পারবো যে আসলে যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন সেখানে থাকতে পারে।
তাহলে এন এর মান যেহেতু অলরেডি আমরা জানলাম যে এন এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে, তাহলে এন এর মান যখন 1 হবে অর্থাৎ প্রথম শক্তি স্তর, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 2n² সূত্র অনুসারে n = 2, এন এর মান 2 বসালে 8, 3 বসালে 18 এবং 4 বসালে তা হচ্ছে 32। তাহলে তোমাদের পরীক্ষার সময় একটু যদি ঘুরিয়ে কোয়েশ্চেনটা আসে যে কোনো পরমাণুর এম শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে ইতোমধ্যে আমরা জেনেছি এম শেল বলতে তৃতীয় শক্তি স্তরকে বোঝানো হয়, অর্থাৎ সেখানে 18টি ইলেকট্রন থাকবে। যদি বলা হয় এল শেলে কতটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা লিখব 8টি ইলেকট্রন, কারণ এল শেল বলতে দ্বিতীয় শক্তি স্তরকে বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাদের আরেকটি বিষয় জেনে রাখা প্রয়োজন। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যখন 4-এর চেয়ে বেশি হবে তখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, যদিও আমরা জানি সূত্র অনুসারে 50-এর মতো হয় বা আরও বেশি হলে আরও মান বেশি হবে, কিন্তু তোমরা সবাই যেটি খেয়াল করবে, যখনই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4-এর চেয়ে বেশি হবে কখনোই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32 অর্থাৎ 32-এর বেশি কখনোই হয় না, যদিও আমরা সূত্র অনুসারে পাই। তোমরা সেক্ষেত্রে যেটি খেয়াল রাখবে যে কোনো একটি পরমাণুর সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে 8টির বেশি এবং সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের ঠিক আগের প্রধান শক্তি স্তরে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। সবাই তাহলে যেটি খেয়াল রাখবে, কোনো একটি পরমাণুতে সবচেয়ে বাইরের যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরে কখনোই 8টির বেশি এবং বাইরের কক্ষপথের ঠিক আগের কক্ষপথে কখনোই 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, ইংরেজিতে যাকে বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার অথবা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গত ক্লাসে অরবিটাল সম্পর্কে বলেছি। তোমরা প্রত্যেকেই জানো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিদ্যমান যে ইলেকট্রন কক্ষপথগুলো রয়েছে, যাদেরকে আমরা ইংরেজিতে বলছি অরবিট, সেই অরবিটগুলোতে ইলেকট্রন সর্বদা ঘূর্ণায়মান থাকে। কিন্তু আমরা এও বলেছি সেই অরবিটগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু ত্রিমাত্রিক জায়গা রয়েছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর সেই ক্ষেত্রে সেই সম্ভাবনাময় যে জায়গাগুলো রয়েছে তাদেরকে আমরা বলেছিলাম অরবিটাল। আর সেই ক্ষেত্রে তোমাদেরকে যেটি বলবো যে কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে উপস্থিত থাকে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটি ইলেকট্রন আমরা জানি শক্তি স্তরে, যদিও আমরা বলি তাদেরকে শক্তি স্তরের সে যে নির্দিষ্ট উপশক্তি স্তরে উপস্থিত রয়েছে, কোন উপশক্তি স্তরে সে উপস্থিত রয়েছে তা প্রকাশের জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। গত ক্লাসে ম্যাম তোমাদেরকে বলেছিলাম সেই উপশক্তি স্তরগুলোকে আমরা SPDF দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করেছি স্মল n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল l দ্বারা প্রকাশ করা হয়। n এর যেমন আমরা মান ব্যবহার করেছি 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক তেমনি l এরও মান রয়েছে। l এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ যদি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান জানতে হবে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটি নির্ভরশীল। আর তোমাদেরকে এর আগেও বলেছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা আকৃতি জানতে পারবো, স্পেশালি কার আকৃতি, উপশক্তি স্তরের আকৃতিটি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই পর্যায়ে আমরা জানবো কিভাবে আসলে আমরা আকৃতি নির্ণয় করব বা n এর মানের সাহায্যে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কিভাবে আমরা এই সূত্রটি অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত এই মানটি ব্যবহার করে কিভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ l এর মানটি নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, যেহেতু ম্যাম বলেছি l এর মান
n এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল। আর আমরা জানি n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমরা সূত্রের মধ্যে প্রথমেই n এর মান বসাবো 1। যদি আমরা n এর মান 1 বসাই, সূত্র অনুসারে n-1 পর্যন্ত যেহেতু বলা আছে, তাহলে সেই ক্ষেত্রে n এর মান যদি আমরা এখানে 1 বসাই, 1 - 1 অর্থাৎ 0, তার মানে l এর মানটা হবে 0 থেকে 0 পর্যন্ত। তাহলে ওভারঅল মানটি দাঁড়াচ্ছে 0। তার মানে n এর মান যখন 1 হবে, l এর মান তখন হবে 0। এরপর আমরা n এর মানটি যখন 2 বসাবো, দেখো সবাই খেয়াল করবে, এটি বুঝলেই তোমরা সবগুলো মান নির্ণয় করতে পারবে। তাহলে 2 বসালে 2 - 1 অর্থাৎ 1, তার মানে l এর মানটি তখন হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে 0 থেকে 1 পর্যন্ত মানগুলো কি হতে পারে? 0 এবং 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম n = 2 হলে l এর মান হচ্ছে 0, 1। এরপর ম্যাম যদি বলি n এর মান 3 হলে কেমন হবে, তাহলে n এর মান আমরা এখানে 3 বসাবো। 3 - 1 অর্থাৎ মানটা হবে 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 0 থেকে 2 পর্যন্ত মানগুলো কি? 0, 1, 2। তাহলে আশা করি তোমরা n এর মান 4 হলে নির্ণয় করতে পারবে। 4 হওয়া মানে হচ্ছে 4 - 1 মানে হচ্ছে 3। তাহলে ওভারঅল মানটি দাঁড়াচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 0 থেকে 3 পর্যন্ত মানগুলো হচ্ছে 0, 1, 2, 3। শিক্ষার্থীরা, ম্যাম তোমাদেরকে বলেছি যে l এর মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে আমরা আকৃতি নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে l এর মান এসেছে বিভিন্ন সংখ্যা, যেমন 0, 1, 2, 3। কিভাবে আমরা তাহলে তাদের আকৃতিটি নির্ণয় করব? এখানে যে l এর মান 0, 1, 2, 3 এসেছে, এই 0, 1, 2, 3 কে আসলে আমরা যথাক্রমে S, P, D, F দ্বারা চিহ্নিত করি। যেখানে 0 হলে S বোঝায়, 1 দ্বারা P কে বোঝায়, 2 হলে D এবং 3 হলে F কে বোঝানো হয়। তাহলে l এর মান যখনই 0 হবে তা S, 1 হলে P, 2 হলে D এবং 3 হলে তা F উপশক্তি স্তরকে বোঝানো হচ্ছে। আর এই যে এখানে S, P, D, F যে টার্মগুলো ম্যাম লিখেছি, এগুলো ইংরেজি কতগুলো শব্দ থেকে এসেছে। যেমন S হচ্ছে শার্প বা তীক্ষ্ণ, যাকে বাংলায় আমরা বলছি। P হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান। D হলো ডিফিউজ বা পরিব্যাপ্ত। এবং F দ্বারা ফান্ডামেন্টাল, ইংরেজি শব্দ, বাংলায় যাকে বলা হয় মৌলিক। এই শব্দগুলো দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা, যেহেতু আমরা জানলাম l এর মান 0, 1, 2, 3 দ্বারা যথাক্রমে S, P, D, F অরবিটালকে বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে n এর মান যখন 1 ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু l এর মান 0 আসে, তাহলে আমরা বুঝবো এটা l দ্বারা, যেহেতু 0 দ্বারা S কে বোঝানো হয়, তাহলে আমরা বুঝবো যে 1 নম্বর যে শক্তি স্তর আছে সেখানে আমরা পেয়ে যাব 1s। 2 নম্বর শক্তি স্তরের জন্য আমরা পাবো 2s, 2p, কারণ এখানে 1 দ্বারা p কে বোঝানো হয়। 3 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে আমরা তাহলে পেয়ে যাব 3s, 3p, 3d। 4 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে আমরা পেয়ে যাব 4s, 4p, 4d, 4f। তাহলে এক্ষেত্রে তোমরা যেটি খেয়াল রাখবে যে একটা পরমাণুর ক্ষেত্রে তার শক্তি স্তর যত নাম্বার হবে, সেই ক্ষেত্রে আমরা উপশক্তি স্তরও কিন্তু ঠিক ততটাই পেয়ে যাব। কেমন করে সেটা দেখো, 1 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে আমরা উপশক্তি স্তর পাচ্ছি কেবলমাত্র 1s, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে কেবল উপশক্তি স্তর একটি আছে, সেটি s। 2 নম্বর শক্তি স্তরে আছে দুটি, 2s, 2p। 3 নম্বরে আছে 3টি, 3s, 3p, 3d। 4 নম্বরে 4টি, 4s, 4p, 4d, 4f। তার মানে আমরা যত নম্বর শক্তি স্তরে যাব ঠিক ততটাই উপশক্তি স্তর সেখানে দেখতে পাবো। 2 নম্বরে গেলে 2টি উপশক্তি স্তর, 3 এ গেলে 3টি, 4 এ গেলে 4টি, 5 নম্বরে গেলে 5টি, এরকমভাবে আমরা উপশক্তি স্তর দেখতে পাবো। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ তোমাদেরকে পড়ালাম, তোমরা তা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা তাহলে তা কমেন্টস করে জানাবে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ। n এর যেমন আমরা মান ব্যবহার করেছি, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক তেমনি l এরও মান রয়েছে। l এর মান হলো
0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ যদি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান জানতে হবে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটি নির্ভরশীল। আর তোমাদেরকে এর আগেও বলেছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা আকৃতি জানতে পারবো, স্পেশালি কার আকৃতি, উপশক্তি স্তরের আকৃতিটি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই পর্যায়ে আমরা জানবো কিভাবে আসলে আমরা আকৃতি নির্ণয় করব, বা n এর মানের সাহায্যে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কিভাবে আমরা এই সূত্রটি অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত এই মানটি ব্যবহার করে কিভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ l এর মানটি নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, যেহেতু ম্যাম বলেছি l এর মান n এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল, আর আমরা জানি n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা সূত্রের মধ্যে প্রথমেই n এর মান বসাবো 1। যদি আমরা n এর মান 1 বসাই, সূত্র অনুসারে n-1 পর্যন্ত যেহেতু বলা আছে, তাহলে সেই ক্ষেত্রে n এর মান যদি আমরা এখানে 1 বসাই, 1-1 অর্থাৎ 0, তার মানে l এর মানটা হবে 0 থেকে 0 পর্যন্ত, তাহলে ওভারঅল মানটি দাঁড়াচ্ছে 0। তার মানে n এর মান যখন 1 হবে l এর মান তখন হবে 0। এরপর আমরা n এর মানটি যখন 2 বসাবো, দেখো সবাই খেয়াল করবে, এটি বুঝলেই তোমরা সবগুলো মান নির্ণয় করতে পারবে। তাহলে 2 বসালে 2-1 অর্থাৎ 1, তার মানে l এর মানটি তখন হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে 0 থেকে 1 পর্যন্ত মানগুলো কি কি হতে পারে? 0 এবং 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম n=2 হলে l এর মান হচ্ছে 0,1। এরপর ম্যাম যদি বলি n এর মান 3 হলে কেমন হবে, তাহলে n এর মান আমরা এখানে 3 বসাবো, 3-1 অর্থাৎ মানটা হবে 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 0 থেকে 2 পর্যন্ত মানগুলো কি কি? 0, 1, 2। তাহলে আশা করি তোমরা n এর মান 4 হলে নির্ণয় করতে পারবে। 4 হওয়া মানে হচ্ছে 4-1 মানে হচ্ছে 3। তাহলে ওভারঅল মানটি দাঁড়াচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 0 থেকে 3 পর্যন্ত মানগুলো হচ্ছে 0, 1, 2, 3। শিক্ষার্থীরা, ম্যাম তোমাদেরকে বলেছি যে l এর মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে আমরা আকৃতি নির্ণয় করতে পারবো, কিন্তু এখানে l এর মান এসেছে বিভিন্ন সংখ্যা, যেমন 0, 1, 2, 3। কিভাবে আমরা তাহলে তাদের আকৃতিটি নির্ণয় করব? এখানে যে l এর মান 0, 1, 2, 3 এসেছে, এই 0, 1, 2, 3 কে আসলে আমরা যথাক্রমে S, P, D, F দ্বারা চিহ্নিত করি, যেখানে 0 হলে S বোঝায়, 1 দ্বারা P কে বোঝায়, 2 হলে D এবং 3 হলে F কে বোঝানো হয়। তাহলে l এর মান যখনই 0 হবে তা S, 1 হলে P, 2 হলে D এবং 3 হলে তা F উপশক্তি স্তরকে বোঝানো হচ্ছে। আর এই যে এখানে S, P, D, F যে টার্মগুলো ম্যাম লিখেছি, এগুলো ইংরেজি কতগুলো শব্দ থেকে এসেছে, যেমন S হচ্ছে শার্প বা তীক্ষ্ণ, যাকে বাংলায় আমরা বলছি, P হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান, D হলো ডিফিউজ বা পরিব্যাপ্ত, এবং F দ্বারা ফান্ডামেন্টাল ইংরেজি শব্দ, বাংলায় যাকে বলা হয় মৌলিক। এই শব্দগুলো দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা, যেহেতু আমরা জানলাম l এর মান 0, 1, 2, 3 দ্বারা যথাক্রমে S, P, D, F অরবিটালকে বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে n এর মান যখন 1 ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু l এর মান 0 আসে, তাহলে আমরা বুঝবো এটা l দ্বারা, যেহেতু 0 দ্বারা S কে বোঝানো হয়, তাহলে আমরা বুঝবো যে 1 নম্বর যে শক্তি স্তর আছে সেখানে আমরা পেয়ে যাব 1S। 2 নম্বর শক্তি স্তরের জন্য আমরা পাবো 2S, 2P, কারণ এখানে 1 দ্বারা P কে বোঝানো হয়। 3 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে আমরা তাহলে পেয়ে যাব 3S, 3P, 3D। 4 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে আমরা পেয়ে যাব 4S, 4P, 4D, 4F। তাহলে এক্ষেত্রে তোমরা যেটি খেয়াল রাখবে যে একটা পরমাণুর ক্ষেত্রে তার শক্তি স্তর যত নাম্বার হবে, সেই ক্ষেত্রে আমরা উপশক্তি স্তরও কিন্তু ঠিক ততটাই পেয়ে যাব। কেমন করে সেটা দেখো, 1 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে আমরা উপশক্তি স্তর পাচ্ছি কেবলমাত্র 1S, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে কেবল উপশক্তি স্তর একটিই আছে, সেটি S। 2 নম্বর শক্তি স্তরে আছে দুটি, 2S,
2p, 3 নম্বরে আছে 3টি 3s 3p 3d, 4 নম্বরে 4টি 4s 4p 4d 4f। তার মানে আমরা যত নাম্বার শক্তি স্তরে যাব ঠিক ততটাই উপশক্তি স্তর সেখানে দেখতে পাবো। 2 নম্বরে গেলে 2টি উপশক্তি স্তর, 3-এ গেলে 3টি, 4-এ গেলে 4টি, 5 নম্বরে গেলে 5টি, এরকমভাবে আমরা উপশক্তি স্তর দেখতে পাবো। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ তোমাদেরকে পড়ালাম তোমরা তা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা তাহলে তা কমেন্টস করে জানাবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।